হ্যালো। হ্যাঁ, চিনতে পারছো? না। একেবারে না? না, একেবারেই না। তো কে আপনি? কোনোভাবে আন্দাজ? না না, একেবারেই অজানা। যাকে, কি করছিলে? শুরু থেকে একেবারে তুমি। দেখুন, এই সময়টা আমি একটু বইপত্র নাড়াচাড়া করি। এটা একেবারে আমার নিজস্ব সময়। এখন একজন অচেনা মহিলার কোনো কৌতুক আমার কৌতূহল জাগায় না। আপনি ফোনটা রাখবেন প্লিজ? বেশ, আপনি কৌতূহলী নন, না। অথচ ফোনটা কেটেও দিচ্ছেন না। আশ্চর্য। আচ্ছা বেশ, আমি রাখছি। রাখেননি যখন তখন বলি, আশ্চর্যের কিছু নেই, ওটা সৌজন্য। এবার পরিচয়টা বলুন তো আপনার, শুনি। পরিচয় কিন্তু সত্যিই ছিল, মানে হয়েছিল পরিচয়। তাই? তবে বড্ড কম মানে কম বছর নয়, কিন্তু কম দিনে। মনে না পড়াটাই স্বাভাবিক। মাঝখানে পেরিয়ে গেছে 40টা বছর। ওই নদীটাও শুকিয়ে গেছে হয়তো। আমি অপর্ণা, আশ্চর্য! তুমি কোত্থেকে? মনে পড়েছে তোমার? মনে না পড়লেও দোষ দেওয়া যায় না। সম্বল বলতে তো তেমন কোনো ঘটনার স্মৃতিও নেই, শুধু একটা নাম। এই সেসব কথা পরে হবে। তুমি কোত্থেকে এলে? কোথায় থাকো এখন? আমার ফোন নাম্বার পেলে কি করে? আচ্ছা, আস্তে 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 বসো চুপ করে। এতটা উত্তেজনা ঠিক হবে না। 61 বছর বয়সে কোনো উত্তেজনাই ঠিক না, বুঝলে মশাই। চিনতে যখন পেরেছো একবার, তখন সব কথাই বলবো। হ্যাঁ, আমি বসেই আছি ওই আমার লেখাপড়ার টেবিলে, বুঝলে। আচ্ছা, একটু একটু করেই বলো, এখন কোথায় থাকো, এতদিন কোথায় ছিলে? আমার ফোন নাম্বার তোমার নাম্বার আমি কাল পেয়েছি। কালই তোমাকে দেখেছি 40 বছর পরে রবীন্দ্র সদনে। তুমি ছিলে কালকের অনুষ্ঠানে? আমি বলি, বহু বছর পরে আমি গত সপ্তাহে কলকাতায় এসেছি। আমার হাজবেন্ড 3 দিনের জন্য হলদিয়া গেছে। কি সব ব্যবসা শুরু করবে সেসব নিয়ে কথা বলতে। আচ্ছা। তাই সন্ধ্যায় ননদকে নিয়ে রবীন্দ্র সদনে প্রোগ্রাম দেখতে এসেছিলাম। তোমাকে মঞ্চে দেখে কিন্তু একেবারেই চিনতে পারিনি। তোমার নাম বলতেই চমকে উঠেছিলাম। ননদ পাশ থেকে অবাক হয়ে বলে উঠল, বৌদি চেনো নাকি? সত্যি কথাটাই বললাম, না সত্যি চিনি না। মনে মনে বললাম, চিনতাম কোন এক দূর অতীতে। তুমি বড় ভালো আবৃত্তি করলে। না না না, ভালো না, অসাধারণ আবৃত্তি করো তুমি। 40 বছর আগে তোমার মুখে শুনেছিলাম সুকান্ত ভট্টাচার্যের প্রিয়তমা সুখ, ভালোই লেগেছিল। কিন্তু এখন কি? এখন বুঝি অসাধারণ? তাই তো শুনলাম তুমি দারুণ জনপ্রিয়। আমার ভালো লেগেছে জেনে ননদ আমাকে মঞ্চের আড়ালে নিয়েও গেছিল আলাপ করিয়ে দেবে বলে। ততক্ষণে তুমি চলে গেছো ফিরে। আমার ননদ ওখানেই কারোর থেকে তোমার নম্বরটা জোগাড় করে নিয়ে এলো। বললাম, দাও, আমি আর্টিস্টকে একটা ধন্যবাদ জানাবো। হ্যাঁ, আসলে কি যেন ওই একটা কবিতা বলবার জন্যই তো ডেকেছিল, তাই বলে বেরিয়ে এসেছিলাম। তাই তো, একটাই কবিতা। হ্যাঁ, একটাই, কিন্তু ফুরোচ্ছে না। মানে ছোট্ট কবিতা, ক্ষণিকার উদাসীন, ফুরোচ্ছে না মানে? লাইন কিছুতেই পিছু ছাড়ছে না জানো। সারাদিন মাথার মধ্যে ঘুরছে। কথা যত আছে মনের তলায় তলিয়ে, ভুলেও কখন সহসা তাদের নাড়িনি। এটা মনের মধ্যে বেজেই চলেছে নন স্টপ। ভুলেই তো ছিলে, হঠাৎ করেই মনে পড়ে গেল আজি বুঝি বন্ধুরে, ডাকিলে আবার কবে কার চেনা সুরে। মনে পড়ে গেল তো। আচ্ছা, আমার ফোন পেয়ে তোমারও কি মনের তলায় তলিয়ে থাকা কথাগুলো নড়ে উঠছে না? হ্যাঁ বলো। আজ থেকে 40 বছর আগে একটি সদ্য যৌবন ছোঁয়া ছেলে বেড়াতে গেছিল এক আধা শহর আধা গ্রামে। সেখানে বয়ে যেত একটা নদী, সেখানে ছিল তার পিসির বাড়ি। এ যেন ধলেশ্বরী নদী তীরে পিসিদের গ্রামের মতোই, যদিও পিসির কোনো দেওর ছিল না, আর সেই জন্যই কোনো দেওরের মেয়েও ছিল না। কিন্তু ছিল 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 একটি মেয়ে। সে না কিশোরী, না যুবতী, প্রতিবেশী, দুরন্ত টকবগে নয়। সে শুধু চেয়ে থাকতে জানত, অদ্ভুত সুন্দর দুটি চোখ মেলে চেয়ে থাকত।
কোনো কথাই বলতো না। নাম জানতে চাওয়ায় একবারই তার শর্টটুকু শুনেছিলাম, অপর্ণা, তা ওই অস্ফুটে। তোমার সব গল্পই যে তার শোনা ছিল পিসির কাছে, তাই কোনো প্রশ্ন ছিল না। বিষয় ছিল শহুরে মানুষ দেখার। সে মেয়েটা কখনো শহর দেখেনি, শহরে থাকা কলেজে পড়া ছেলে দেখেনি। আমার আজন্ম শহরে কেটেছে, তাই মেয়েটির অবাক হয় আমি খুব অবাক হতাম, যেন বন্ধু হতে চাইতাম। আর তুমি, সে যে দৃষ্টি এড়ায়, পালিয়ে বেড়ায়, যায় না তাকে ধরা। পিসি বলতো ও বড় লাজুক, ও মেয়ের ওই যত বকবকানি সব আমার সঙ্গে। আমি কিন্তু সারাদিন লুকিয়ে তোমায় দেখতাম, কখনো দরজা একটু ফাঁক করে রাখতাম, কখনো জানলার পর্দা সরিয়ে নিজেকে আড়ালে রেখে বসে থাকতাম তোমাদের ঘরের দিকে তাকিয়ে। আমি জানতাম না বুঝি, পর্দার ওপারে বসে উলবনার অছিলায় তাকিয়ে থাকতে। নদীর পাড়ে একা হেঁটে বেড়াতাম, দূরে হঠাৎ হঠাৎ তোমাকে দেখতে পেতাম, কিন্তু ধরতে পারতাম না কিছুতেই। ধরা দিয়েই ছিলাম বলে কি ধরতে পারলে না কখনো? নাকি ধরতে চাওনি সত্যি করে? সত্যি কথাটা তুমি জানোই না। সময় যখন হলো তখন পিসির কাছে মা প্রস্তাব পাঠিয়েছিল তোমার জন্য। সে অবশ্যই আমার কথা শুনেই, পিসির থেকে জানা গেল তা সম্ভব নয়। কেন? জাত মেলেনি বলে তাই অসম্ভব হলো? আরে না না, ওটা সমস্যা ছিল না। জানা গেল যে মাত্র 1 বছর আগেই তোমার বাবা নাকি অত্যন্ত উপযুক্ত পাত্র পেয়ে তোমাকে তার হাতে সম্প্রদান করে দিয়েছেন, তাই অসম্ভব হলো। হ্যাঁ ঠিক, হঠাৎ করেই বাবা কাদের সঙ্গে কি সব যোগাযোগ করেছিল, তারা আমার ছবি দেখে রাতারাতি বিয়ে দিয়ে নিয়ে চলে গেল। আমার যে কোনো ইচ্ছে অনিচ্ছে বা মতামত থাকতে পারে সেটাই কেউ ভাবেনি। ওই আমলের 8-5টা মেয়ের মতোই আমার ভাগ্যলিপিও অন্যের হাতে লেখা হয়েছিল। ঠিক যে কোথায় তোমার বিয়ে হয়েছিল পিসি সেটুকুও বলতে পারেনি, শুধু বলেছিল এই অনেক দূরে কোথায় একটা জানা। ওই গেঁয়ো মেয়েটাকে বিয়ের পর গিয়ে উঠতে হলো এক বিরাট শহরে, সেও আরেকটা নদীর ধারে, তাই? যমুনার তীরে, দিল্লি শহরে। ও, বছর ঘুরতে আবারও চললাম আরো একটা নদীর ধারে, আরো বড় এক শহরে। যে মেয়ে কখনো শহরই দেখেনি, শহুরে যুবক দেখেনি, সে বাসা গড়ল হাডসন নদীর ধারে, পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ শহর নিউ ইয়র্কে। বাবা! হ্যাঁ, প্রায় 37 বছর ধরে। দেশে আসতে না? খুব কম। মা বাবাও চলে গেলেন, টান রইল না কোনো। শ্বশুর বাড়ির কর্তব্য কর্মে কদাচিৎ। এবার কিন্তু ফিরেছি পাকাপাকি ভাবে। ওখানে কর্তার কর্মজীবনের ইতি। আচ্ছা, ওই আমাদের সেই নদীটার কি নাম ছিল বলো তো? কঞ্জনা গাঁয়ের পাশে অঞ্জনা নদী। নদীটার নাম ছিল কালজানি। কালজানি। কিন্তু ওই নদীটা তো আমাদের ছিল, তোমার বললে কেন? অতীত স্মৃতি বোধহয় বলি নিল। যেমন তুমি আজ আমাকে আগাগোড়া তুমি করে বলে চলেছ। কেন, আমি কি বলতাম? আপনি? দূর, তুমি কি কোনোদিন কোনো কথা বলেছিলে নাকি? না তুমি, না আপনি। ও, তবে তো ঠিকই আছে। ধরে নাও তখনও মনে মনে আমি তোমাকে তুমি করেই বলতাম। কি ভাবছো বলো? হ্যাঁ, কালজানি থেকে যমুনা, যমুনা থেকে হাডসন, বিরাট পরিবর্তন। আর তুমি পিসিমার রান্নাঘরের দরজায় পিঁড়ি পেতে বসে দেবতার গ্রাস শোনাতে, আর এখন রবীন্দ্র সদন মঞ্চে। এও তো বিরাট পরিবর্তন। এটা ভালো বলেছো, তবে দুটো কিন্তু এক নয়, বুঝলে? তোমার ব্যাপারটা না অনেক অনেক বড়, বিশাল। কেন, আমেরিকা বলে বুঝি? না, তা নয়। আমেরিকাতে আমিও গেছি বঙ্গ সম্মেলনে কবিতা বলতে। তরটা কোথায় জানো? সেদিনের সেই একটাও কথা না বলা মেয়েটা 40 বছর পরে আমাকে নিজে ফোন করে কত কথা বলছে। কখন শিখলে তুমি? সময় সময় সব শিখিয়ে দিয়েছে। সময়, হ্যাঁ তাই। জীবন গিয়েছে চলে আমাদের 20 বছরের পার। কবির কল্পনায় যা ছিল 20, আমরা তা 40-এ নিয়ে গেলাম। ভাবাই চায় না। যাক, বলো, আছো কেমন? কে কে আছেন তোমার? আর ওই এখন থাকছো কোথায়? এখন আছি নিউ টাউনে। ও,
আমার স্বামী অনেক আগেই এখানে একটা ফ্ল্যাট কিনে রেখেছিল, ওখানেই থাকছে। একটি ছেলে আমার, সে তো জন্মসূত্রে ও দেশের নাগরিক, ওখানেই রয়ে গেল। বলতে পারো আমরা দুজনেই ফিরে এলাম দেশের টানে, মাটির টানে। এবার তোমার কথা বলো। আমার তা দেখো, আমি আমি আছি, বেশ আছি। বউ, ছেলে মেয়ে? বউ নেই, তাই ছেলে মেয়েও নেই। করব বলে জানো, আর বিয়ে করাই হলো না। একেবারে একা কাটিয়ে দিলে জীবনটা এই বয়সে এসে? অভ্যেস হয়ে গেছে, সব অভ্যেস। যে বয়সে সঙ্গী লাগে তা পার হয়ে গেছে, এখন আর অসুবিধা হয় না। এই চিন্তা করো না, হাত পুড়িয়ে ভাত খেতে হয় না, সেই জন্য একজন সাহায্যকারী আছে। শুধু কবিতা বলেই জীবন কাটিয়ে দিলে? এই শুধু কবিতা বলে জীবনটা কাটানো যায় নাকি? জীবিকা ছিল একটা, ছাত্র পড়ানো, আর কবিতার সঙ্গে গেরস্তালি। জানো, কালজানি নদীর পাড় থেকে গিয়ে হাদসান নদীর কাছে জীবন কাটালাম। ও দেশে সুখে থাকা যায় সহজেই, বিশেষ করে উচ্চশিক্ষিত বাঙালির পক্ষে। আমার আধা গ্রাম, আধা শহর আর কালজানি নদী, তাদের কখনো ভুলতে পারিনি। আর ভুলতে পারিনি তোমাকে, আমার বেনি মাধব। বেনি মাধব? বেনি মাধব। কেন অবাক হচ্ছ কেন? শহর থেকে বেড়াতে এলে আমি যে তখন সত্যি 16, সত্যি নবম শ্রেণী, আর প্রথম শাড়ি। কবিতাকে শুধু তুমিই পড়ো নাকি? নিউ ইয়র্কে বসে জয় গোস্বামীর এই কবিতা পড়েছি, নিজের সঙ্গে মিলিয়ে নিয়েছি আর কেঁদেছি। ব্রিজের ধারে না হলেও নদীর ধারে লুকিয়ে দেখা তো ছিলই আমার। আমিও বোধহয় ভাবতে পারি একটি মেয়ের কথা, যার পরনে ঢাকাই শাড়ি, কপালে সিঁদুর, সেইখানে অনন্ত গধূলি লগ্নে বয়ে চলে হাটসান। আসলে বিস্মরণের গধূলিক্ষণের আলোকে তোমাকে আজ নতুন করে চিনছি। জানো, তোমার জীবনটা একদম কবিতার মতো, তাই না? আমি আমার জীবনটা কবিতার আশ্রয়ে বাঁচিয়ে রেখেছি। জানো তো, আমিও একসময় কবিতাকে কাছে টেনেছিলাম। সেখানে যে মিল খুঁজে পাচ্ছিলাম আমার সেই পর্বের জীবনটার। 2-3 ক্লাসের বয়স বেশি, গ্রীষ্ম ছুটি হলে ঘুরেও গেছে 2-3 বছর। জয় গোস্বামীর হাত ধরে আমাকেই খুঁজেছ শুধু, আর আমি এতগুলো বছরে তোমার জীবনে আমি কি কখনো ছিলাম? ছিলে, খুব ছিলে ওই কবিতার মধ্যেই। কেমন করে জানো? তুমি যে বললে তোমার বয়স তখন 16 বছর ছিল, আমার কাছের সেই ছবিতে তুমি ছিলে। মনে ছবি আসে, ঝিকিমিকি বেলা হলো, বাগানের ঘাটে গা ধুয়েছ তাড়াতাড়ি, কচি মুখখানি, বয়স তখন 16, তনুদেহখানি ঘেরিয়ে আছে দূরে শাড়ি, কুমকুম ফোটা ভুরু সঙ্গমে কিবা শ্বেত করবীর গুচ্ছ কর্ণমূলে, পিছন হইতে দেখিনু কোমল গ্রীবা, লোভন হয়েছে রেশম চিকন চুলে। তারপর ওই 16 বছরের মেয়েটি অনন্ত পরমায়ু নিয়ে আমার মনে বশত করে নিল। যেখানে যেখানে ওই কবিতা উচ্চারণ করছি, সেখানে আমি তোমাকে দেখতে পাচ্ছি। শুধু এই কবিতায় তোমাকে নিত্য নিত্য পাওয়া, অন্ধকারের বিপুল গভীর আশা, অন্ধকারের ধ্যান নিমগ্ন ভাষা যখনই বাণী খুঁজে ফেরে আমার চিত্তাকাশে, ঠিক তখনই মনে আসে তুমি পূব জানালার ধারে পশমের গুটি কোলে নিয়ে আছো বসে, উৎসুক চোখে বুঝি আশা করো কারে, আলগায় আঁচল মাটিতে পড়েছে খসে, অর্ধেক ছাদের রৌদ্র নেমেছে বেঁকে, বাকি অর্ধেক ছায়াখানি দিয়ে ছাওয়া, পাঁচিলের গায়ে চিনের টবের থেকে চামেলি ফুলের গন্ধ আনিছে হাওয়া। এসব তো তোমার মনে গড়ে নেওয়া। আমি আসলে আমি কি? তা তো বটেই। এই এখন তুমি যে আমার সঙ্গে কথা বলছো, সেই আমিটাও তো তোমারই মনের মাধুরী মিশিয়ে গড়া একজন মানুষ। সেও কি আমি? তবু সে তো আমি, তোমার আমি। ঠিক বলেছ। এই যে 61 বছর বয়সের তুমি, আমি তো তার মধ্যেই 21 বছরের তোমাকে খুঁজছি। বদলে তো গেছি আমরা সবাই। তাই এই
মন দিয়ে মনের মতো গড়ে নেওয়া। অর্থাৎ তুমি আর নেই যে তুমি। এই যে বাবু, তুমিও নেই। যে ছেলেটি আমাকে কখনো ডেকে কথা বলতে চায়নি, স্বভাব লাজুক সেই ছেলেটির চারদিকে আজ ভিড় করে থাকে কত অনুরাগিনী। কাল হলে বসেই বুঝতে পারছিলাম তুমি কতটা জনপ্রিয়। না না না, আমার তেমন জনপ্রিয়তা নেই, আছে কিছু প্রিয়জনতা। এটা তোমার বিনয়। কি নয় তা জানি না, তবে আমার দুই চক্ষুর বিস্ময়কে ঢাক দিতে তুমি পারোনি। দোষ দিচ্ছি না, আমিও তো পারিনি। তবু আমি বাস করি তোমার ভাঙা ঐশ্বর্যের ছড়ানো টুকরোর মধ্যে। আমি খুঁজে বেড়াই মাটির তলার অন্ধকার, কুড়িয়ে রাখি যা ঠেকে হাতে। আমার অভুলন বেদনার আভাসটুকু তোমাকে আজ এত যুগ পরে আপন হাতে তুলে দিলাম অপর্ণা। এ ছিল আমার এতদিনকার একান্ত সঞ্চয়। তারপর মেঘে মগন পূর্ব গগন, বেলা নাই রে আজ। বেলার হিসেব কেউ জানে না, বরং বলি আজই আমরা জানলাম দুজন দুজনকে। যা এতদিন ছিল অপ্রত্যক্ষ, আজ তা নিশ্চিন্তে জানা গেল। তাতে কি নিশ্চিন্ত হওয়া গেল? যা আমরা কেউ কাউকে কখনো জানাতে পারিনি, তা কিন্তু আমরা পৃথিবীর দুই প্রান্তে থেকেও রোজই যত্ন করে বাঁচিয়ে রেখেছি। আজ ধরা পড়ে গিয়ে না মাধুর্য হারায়। দেখো অনেক রাত হলো, হ্যাঁ। বলো না এবার কবে দেখা হচ্ছে আমাদের? দেখা? এই দেখা কেন হবে? ও মা, এতকাল পরে যোগাযোগ হলো, দেখা করবো না আমরা? বলো কি? এই তো বেশ হলো, দেখা করে কি হবে? দেখবো না আমরা কতটা বদলে গেছি, এখন কেমন হয়েছি দুজনেই। আমার কোনো কৌতূহল নেই। তুমি তো কাল আমাকে দেখিয়ে নিয়েছো, চিনতেও পারোনি দেখে। লোকান্তরের স্মৃতির মতো যা রয়েছে মনে, তা আমি কিছুতেই নষ্ট করতে চাই না। দেখা হলে নষ্ট হবে বলছো? হবে হবে হবেই। তখন আমরা আজকের আমাদের মধ্যে তখনকার আমাদের খুঁজে বেড়াবো, আর তা মিলবে না কিছুতেই। বারবার হাতড়ে বেড়াবে সেই অতীতকে। মুখোমুখি দেখা হলে সেদিনের ছবি যা বহু যত্ন করে বুকের মধ্যে সাজিয়ে রেখেছি, তা ফিকে করে দেবে। এত বড় ক্ষতি সইতে পারবো না অপর্ণা। বরং এই অদেখাই সেই প্রথম দেখাকে বাঁচিয়ে রাখুক। বেশ, তাই হোক। কিন্তু যদি তোমার কোনো অনুষ্ঠানে তোমাকে দেখতে যাই, তাহলে তুমি তুমি চাইলে যেও, কিন্তু আমার সামনে এসো না। আমি এই অপ্রত্যক্ষ নিয়ে বেঁচে থাকতে চাই। আমার এই চাওয়াটুকুকে তুমি সম্মান দিও অপর্ণা। যদি কখনো খুব খুব ইচ্ছে করে তোমাকে ফোন করতে পারবো, নাকি সেটুকুও তুমি? করো, আমি অবশ্য তোমাকে কখনো ফোন করব না। জানো, আমি খুব আশা করেছিলাম, ভেবেছিলাম আজ একটা শুরুর দিন, কিন্তু তুমি তো সেটাকে শেষের দিন করে দিলে। কেন অবেলায় ডেকেছো খেলায়? সারা হয়ে এলো দিন। বরং যা শুরু হয়েছিল 40 বছর আগে, তা তেমনই রইল, অন্তহীন হয়ে এবং অমলিন। এটাই ভালো নয় কি? তাই হবে। রাত গভীর হলো, ভালো থেকো তুমি। সত্যি অনেক রাত হয়েছে। আধারের সাথী তোমার করুণ হাতে বাঁধিয়া দিলাম আমার হাতের রাখি। মনে রেখো, পরিপূর্ণ রিক্ততা তোমাকে উপহার দিইনি আমি। ভালো থেকো। শুভরাত্রি। শুভ রাত্রি। এবার কি তবে শেষ খেলা হবে নিশীথ অন্ধকারে? মনে মনে বুঝি হবে খোঁজাখুঁজি অমাবস্যার পারে, মালতী লতায় যাহারে দেখেছি প্রাতে, তারায় তারায় তারি লুকোচুরি রাতে।
সুর বেজেছিল যাহার পরশপাতে, নীরবে লোভিব তারে। দিনের দুরাশা স্বপ্নের ভাষা রচিবে অন্ধকারে।